সো আব্বু আম্মু ধরে নিছিল আমার কিছু একটা হয়ে যাবে। আব্বু আম্মুকে ফোন দিছি যে আব্বু উই আর সেফ, দেশ তো স্বাধীন হয়ে গেছে। আপনি ধরেন একটা ক্রিমিনাল, আপনি যদি 10টা ক্রিমিনাল করেন কিন্তু আপনি দেশের ক্রাইসিস মোমেন্টে দেশের জন্য আপনি দেশের হয়ে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন, আই হ্যাভ মাই রেসপেক্ট ফর ইউ। ধরেন দীপ্ত টিভি তাদের প্রত্যেকটা যারা কাজ করছে স্টাফ তাদের স্যালারির একদিন দিয়ে দিচ্ছেন, এটা আপনি প্রচার করবেন না? অবশ্যই করবেন। আমরা কিন্তু এর আগে কোনো বছরই দেখিনি যে বন্যার জন্য মানুষ ত্রাণ দেওয়ার জন্য লাইন দিচ্ছে, আগে ত্রাণ নেওয়ার জন্য লাইন ছিল। গালি কেন দিবে? আমার সামনে আমার ভাইকে যদি মারে, সরি আই বিং, দেশের যুদ্ধ লেগে যাচ্ছে, দেশে মানুষ মারা যাচ্ছে, বন্যায় এত ঝামেলা হচ্ছে, সেগুলো ইম্পর্টেন্ট না। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চমকের স্বামীর আগে কয়টা বিয়ে ছিল। ইফ ইউ টক অ্যাবাউট দোজ পিপল যারা শাসন শোষণ করে গেছে, তার থেকে হিরো আলম বেটার। আই এম ভেরি অপটিমিস্টিক। জীবনের অনেক দুঃখের মাঝখানেও ভালো ভালো জিনিসগুলো খুঁজে ভালো থাকার চেষ্টা করি। আমি ভাগ্যবতী এই ধরনের সময়ের সাক্ষী হতে পেরেছে। অভিনয় শিল্পী হিসেবে দেখিয়েছেন নানান চমক, বর্তমানে চমক দেখাচ্ছেন সমাজকর্মী হিসেবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে একের পর এক বাংলাদেশের যত ঘটনা ঘটছে, বন্যা কিংবা ডাকাত, বিভিন্ন ঘটনায় কিন্তু তাকে রাজপথে আমরা পদচারণা যেমন দেখেছি, তেমনি তাকে কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ দেখেছি। রুকাইয়া জাহান চমক আজকের গেস্ট, কথা বলবো তার সাথে, তার ভাবনাগুলো জানার চেষ্টা করব। কেমন আছেন? ভালো, আপনি? আমি তো অনেক বেশি ভালো আছি। অভিনয় শিল্পী থেকে হঠাৎ করে আপনি রাষ্ট্র সংস্কারের দায়িত্বে চলে আসলেন বা রাষ্ট্র সংস্কারটা কাঁধে নিলেন, এটা কেন? এটা কি শুধু আমি? এটা তো আপনি, আমি, এই যে ক্যামেরার পেছনে যারা আছেন সবাই কিন্তু, অথবা যে মা বাসায় বসে রান্না করতেন সেও কিন্তু রাজপথে নেমে এসেছিল। সর্বস্তরের সর্বপ্রফেশনের সব মানুষ যখন রাস্তায় নামলো তখনই কিন্তু আমরা স্বাধীন দেশটা পেয়েছি। হঠাৎ করে কি মনে হচ্ছে যে দেশটা আমাদের সবার? হ্যাঁ, এখন মনে হচ্ছে। আগে যে বিষয়টা ছিল যে আমাদের ওনারশিপ বিষয়টা আসলে আমরা চাইলেও নিতে পারতাম না, যে এটা আমার, আমি এটা নিয়ে কথা বলবো, এটা ছিল না আগে। আচ্ছা, এখন মনে হচ্ছে দেশটা আপনার। আচ্ছা, সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে আপনি বন্যা কবলিত স্থানে যাচ্ছেন এবং সেখানে অনেক কাজ করছেন। এখন বর্তমানে পরিস্থিতিটা আসলে কি, আপনি যদি আমাদেরকে জানাতেন। বন্যা তো আসলে খুব নতুন কিছু না আমাদের জন্য, প্রত্যেক বছরই আমরা বন্যার সাথে যুদ্ধ করি। আর এবছরটা ডিফারেন্ট আমি বলবো, কারণ এবছরটা শুধু বন্যাটা প্রাকৃতিক দুর্যোগ ছিল না, মানব সৃষ্টও ছিল ধারণা করা হয়। এবং ওয়েদার চেঞ্জ বা ক্লাইমেটের জন্য এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া তো হচ্ছেই, কারণ প্রচুর অতিবৃষ্টি হচ্ছে আমাদের, বা গরমের সময় প্রচুর গরম পড়ছে। তো এই সব কিছু মিলিয়ে যখন এই বছর বন্যাটা একটু বেশি হচ্ছে, কিন্তু এই বছর মানুষের সম্মিলিত প্রচেষ্টাটাও বেশি। আমরা কিন্তু এর আগে কোনো বছরই দেখিনি যে বন্যার জন্য মানুষ ত্রাণ দেওয়ার জন্য লাইন দিচ্ছে, আগে ত্রাণ নেওয়ার জন্য লাইন ছিল, এখন ত্রাণ দেওয়ার জন্য লাইন হচ্ছে। তো এটা ইতিহাস বাংলাদেশে। তো যে বাংলাদেশ বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে বদলাতে পারে, নিজেকে আরও শক্তিশালী রূপে নিয়ে আসতে পারে, সেই বাংলাদেশে আসলে বন্যা দিয়ে দমানো সম্ভব না। ধরেন আপনি আমরা এই দীপ্ত টিভির কয়েকজন মিলে ত্রাণ দিতে যাব, আপনাদের অফিস টিম যাচ্ছে, আপনার অফিস টিম একটা ছবি দিবে না? দীপ্ত টিভি যেমন, সবাইকে আমি বলছি যে ধরেন দীপ্ত টিভি তাদের প্রত্যেকটা যারা কাজ করছে স্টাফ তাদের স্যালারির একদিন দিয়ে দিচ্ছেন, এটা আপনি প্রচার করবেন না? অবশ্যই করবেন। আচ্ছা, এটা যখন আপনি করছেন তখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রত্যেকে তাদের একদিনের ইয়া দিচ্ছে, বা পুলিশ তাদের একদিনের স্যালারি দিচ্ছে, কারণ একজন বলার কারণে উৎসাহিত হয়ে আরও সবাই করছে এবং আরও সবাই এই কন্ট্রিবিউশনে যোগ দিচ্ছে। সাংবাদিক কারা? সাংবাদিক ধরেন 10টা মানুষ মিলে চেষ্টা করছে দেশের কাজ করার, দেশের মানুষের উপকার করার। সেই 10টা মানুষকে, সেই 10টা মানুষ আপনি যে দলকে পছন্দ করতেন, ধরেন আপনি সাংবাদিক, আপনি যে 10টা মানুষকে, আপনি যে রাজনৈতিক দলকে পছন্দ করতেন, সেই রাজনৈতিক দলের অ্যাগেনস্টে যে কথা বলছে ওই 10টা মানুষ, এবং সেই 10টা মানুষ দেশের জন্য কাজ করার চেষ্টা করছে। এখন আপনার তো ভালো লাগতেছে না, কারণ আপনার রাজনৈতিক দলের অ্যাগেন্স্টে তারা কথা বলতেছে, তো আপনি তাদের পার্সোনাল লাইফ নিয়ে, তাদেরকে নিয়ে যা যা ঘাটার দরকার সব ঘেটে আবর্জনা বানিয়ে সেটা দিয়ে নিউজ করছেন, যাতে তারা তাদের ব্যক্তিগত বা তাদের ব্যক্তি ইমেজটা নষ্ট হয় সমাজের কাছে, এবং তারা দেশ নিয়ে আর কথা না বলে। তো এক হিসেবে তো আপনি তাদেরকে থামিয়ে দিচ্ছেন, এবং আপনি স্বৈরাচারের দোষর হিসেবে আপনি কাজ করে যাচ্ছেন। আচ্ছা, তারা হচ্ছে সাংবাদিক। দিবেন আমাদেরকে, মানে কি কি দেখছেন আপনি একটু উদাহরণ দিয়ে যদি বলতেন। ধরেন এই যে আমি অবাক, আমি শুনে এত হাস্যকর কিছু বিষয়, যেমন আমাদের সমন্বয়ক নাহিদ, তার বাবা নাকি ধর্ষক, অদ্ভুত নিউজ। মানে এই ছেলেটা মার খেয়ে তার এগুলো সব শেষ হয়ে গেল,
সেটা এত কষ্ট করলো, এখনো কিন্তু সমন্বয়করা কিন্তু দম ফেলার টাইম পাচ্ছে না। স্বাধীনতার একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে হলো, মানে দে আর নট ইভেন গেটিং আ সিঙ্গেল টাইম টু ব্রিথ। অনেকেই অসুস্থ হয়ে পড়েছে আমি দেখলাম। একদম এটা নিয়েও আমরা আপনারা সমালোচনা করছি বা আমরাই সমালোচনা করছি। তারপর আবার আরো কিছু বলি, সাংবাদিকরা কি ধরনের নিউজ করে, সেটা হচ্ছে আসিফ নজরুল স্যারের 3টা বিয়ে এবং তার আগের বউদের কে কি করছে, কার কি বাচ্চা ছিল। সাংবাদিকরা তো আপনাকে নিয়েও নিউজ করে। তো আমাকে নিয়ে আমার নিউজটা হচ্ছে, আমার ধরেন আমি এত কোনো আমার দেশের যুদ্ধ লেগে যাচ্ছে, দেশে মানুষ মারা যাচ্ছে, বন্যায় এত ঝামেলা হচ্ছে, তা সেগুলো ইম্পর্টেন্ট না। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে চমকের স্বামীর আগে কয়টা বিয়ে ছিল। সো দিস আর সাংবাদিক, দে আর নট সাংবাদিক, কারণ তারা দেশের প্রয়োজনের সময় কি নিউজ করতে হবে সেটা তারা জানে না, বা তাদের কাছে এটা মুখ্য না। শুধু এটা না, দেশে কিন্তু এখনো প্রত্যেকটা দিনই কিন্তু কিছু না কিছু ঘটতেছে। আপনি প্রত্যেক দিনই আমার একটা দাবি আছে, আমি শাহবাগে চলে গেলাম। হ্যাঁ, মানে এই যে ফেসবুকে কিছুক্ষণ না ঢুকলে যদি অনেকক্ষণ পরে ঢুকি, মানে একের পর এক কিন্তু কন্টেন্ট পাল্টাচ্ছে। এই যে আমি শুধু সাংবাদিক এদের বলবো না, কিছু আবার আছে যারা নিউজ ভিউর জন্য করতেছে, তারা কোনো দলও করে না ইভেন, তারা শুধু নিউজে কাটতি দরকার। কখন মানে রেসপন্সিবল জার্নালিজম যেটাকে বলে সেটা নাই। মানে কিছু মানুষের মধ্যে কিছু মানুষ অবশ্যই আছে, যেমন আমি এই সময় যমুনা টিভির কথা বলতাম, দীপ্ত টিভিতে এসে যমুনা টিভির কথা বলতাম, সরি ফর দ্যাট, বাট স্টিল বলতেই হয়, কারণ উই উইল টক অ্যাবাউট আওয়ার হিরোজ। আচ্ছা, ইভেন ধরেন আমি জানি না যমুনা টিভির আগে কি করছে, তারা যদি ভুলও করে, বাট দেশের এই ক্রাইসিস মোমেন্টে তারা ঠিক কাজটা করছে, দ্যাটস ওয়াই দে আর হিরো। আমি এর আগে 10টা ক্রাইম করতে পারি, কিন্তু আমি দেশের ক্রাইসিস মোমেন্টে যদি একটা কথা বলি, সেটা আমি হয়তো দেশের জন্য কিছু একটা হয়তো করেছি। বাট আমি বা আপনি ধরেন একটা ক্রিমিনাল, আপনি যদি 10টা ক্রিমিনাল করেন, কিন্তু আপনি দেশের ক্রাইসিস মোমেন্টে দেশের জন্য আপনি দেশের হয়ে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন, আই হ্যাভ মাই রেসপেক্ট ফর ইউ। কিন্তু চমক আপু, এখানে কিন্তু যাকে আমরা মানে এত তাড়াতাড়ি প্রত্যেকটা ঘটনা ঘটছে না, যাকে আমরা একদিন হিরো বানাচ্ছি তাকে কিন্তু আবার জিরো বানাচ্ছি। সম্প্রতি আপনি যে বেসরকারি টেলিভিশনের কথা বললেন, সেই টেলিভিশনের একটা উপস্থাপিকাকে আমরা কিন্তু অনেক অনেক বেশি তাকে প্রশংসা করেছি, কিন্তু তারপরেই কিন্তু কিছুদিন পরে আবার কোনো একটা কথার জন্য তাকেই আবার নেতিবাচক মন্তব্য আমরা করেছি। এটা হতে পারে, কিন্তু আমি এটা তার মনে হয় যুক্তি খণ্ডনে আমি দেখেছি, সে তার পয়েন্টগুলো সে বলার চেষ্টা করেছে। আর একজন দুইজনকে দিয়ে কিন্তু পুরো টিভি চ্যানেলকে আমরা করতে পারবো না, মানে দায়ী করতে পারবো না। বা সাপোজ আমাকে যদি দীপ্ত টিভি একজন আমাকে খারাপ বলে, আমি পুরো দীপ্ত টিভিকে আমি কখনোই এটাকে দায়ভার দেব না, আমি ওই ব্যক্তিকেই দেব। আমি কিন্তু সাংবাদিক বলেছি, আমি কিন্তু কোনো নিউজ পেপার বা টিভি চ্যানেলকে আখ্যা দেইনি। আচ্ছা, কারণ এটা তার একদমই তার ব্যক্তিগত দায়িত্ব, তার রেসপন্সিবল সে ব্যক্তিগতভাবেই। তো এটা নিয়ে পুরো চ্যানেলকে তো আমি দায়ী করবো না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এটা সরকার পতন হলো, তারপর পরই ডাকাত, সুশীল লীগ, তারপর আফসোস লীগ, এই স্বাধীনতাই কি চেয়েছিলাম, আগেরটাই তো ভালো ছিল, এরকম অনেক কথা কিন্তু চলে আসছে। সুবিধাবাদী আনসার লীগ, খুব ইম্পর্টেন্ট, রিকশাওয়ালা লীগ, সুবিধাবাদী লীগ নিয়ে কিন্তু একটা খুব ভয়ঙ্কর বিষয়। আচ্ছা, এরা কারা? এরা হচ্ছে ধরেন পুরো আন্দোলনে এরা বিভিন্নভাবে বাগড়া দেওয়ার চেষ্টা করছে, যে তুমি এটা করো না, এই পোস্ট করো না, এটা করো না, এটা করলে ঝামেলা হবে। তারা হঠাৎ করে এসে এখন তারা পুরো বৈষম্য বিরোধী আন্দোলনের তারা নাকি লিড ছিল, তারাই বলছে তারা তো এইটা আন্দোলনের পক্ষেই ছিল, তারা ছাত্রদের পক্ষেই ছিল। বাট আই হ্যাভ সিন দেম, তারা অনেক পোস্টার ডিলিট করছে, আই হ্যাভ দ্য স্ক্রিনশট অলসো। এই জেনারেশন কিন্তু এই যে যাদেরকে বলেন সুবিধাবাদী লীগ, তাদেরকে কিন্তু একটা নাম দিয়েছে না, তাদেরকে একটা কমেন্টস করছে, নাটক কম করো প্রিয়, নাটক কম করবে। হ্যাঁ, আমার 90 ডিগ্রি ওয়েস্টের একটা চায়ের নাম এটা, নাটক কম করো। এটাই বলছিলাম যে আমি যতটুকু জানি যে আপনার একটা জুস বার আছে 90 ডিগ্রি ওয়েস্ট, যদিও এটা ব্র্যান্ডিং করে ফেলতেছি, যাওয়ার আগে আমাকে 10% ডিসকাউন্ট দিয়ে যাবে। সালমান এফ রহমান যখন ধরা পড়লো, তখন আপনি একটা 5% ডিসকাউন্টের নোটিশ দিয়েছেন বা ঘোষণা দিয়েছেন, সেটা হচ্ছে যদি ক্লিন শেভ করে এবং লুঙ্গি পরে যায় তাহলে 5% ডিসকাউন্ট পাবে আপনার জুস বারে। এটা কেন? এটা মজা করে করা, মানে হয় না যে এগুলো তো আমাদের এক একটা ধরনের, আমাদের দেশে এই যে রাঘব বলগুলো যারা আমাদের রক্ত চুষে এত টাকার মালিক হয়েছে, তারা যখন ধরা পড়ে, তারা কিন্তু এটা কিন্তু আমাদের এক ধরনের উল্লাস, আনন্দ, উৎসব। কিন্তু এটা আমি 10% ডিসকাউন্ট কিন্তু আগেই চেয়ে রাখছি, ঠিক আছে, কারণ আমি কিন্তু ব্র্যান্ডিং করছি। আচ্ছা, 36শে জুলাইয়ের চা, হাউন আঙ্কেল চা, দেশটা কারো বাপের না চা, নাটক কম করো প্রিয় চা, রুখে দাঁড়াও চা, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে চা, আচ্ছা শি মেড আস ফ্লাই হায়ার,
আমাদের কাদের সাহেবের ফেমাস কবিতা শুনেননি? হ্যাঁ আমি শুনেছি। মানে এত ক্রিয়েটিভ কিভাবে? এন্ড আরো আছে ঘুষ দেব না চা, না মামা, না মামা প্লিজ চা, কিন্তু মুরব্বি উহু উহু চা। এটা না যখন মানুষ তার পরে এসছে মুরব্বি, তাহলে এটা কিন্তু অ্যাড করতে হবে। হ্যাঁ এটা মনে হয় পরে আমরা কিছু সংযোজন করব। আচ্ছা আমি একটু বলি যে শি মেড আস ফ্লাই হায়ার, এই চাটা কেমন খেতে আসলে? এটা আপনারা যখন কাদের সাহেবের কবিতা শুনে মজা পেতেন, এটা খেলে ওরকম মজাই পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেশটা কারো বাপের না চা, আওয়াজ উঠা চা, বাহ বাহ, সেনাবাহিনী রক্স চা, ভালো পুলিশ চা, দরবেশ চা, বৈষম্য বিরোধী আমাদের সালমান এফ রহমান। আচ্ছা দরবেশ চাটা কেমন হবে খেতে? এটা মানে এটা খেলে কি হাকমালা হাকমালা কিছু? এটা খেলে আপনার মধ্যে এক ধরনের ধরেন হায়ার ফিলোসফিক্যাল ভাইবস চলে আসবে। ধরেন আপনি অনেক টাকা পয়সা আছে এরকম একটা ভাইবসে চলে যেতে পারবেন। আচ্ছা এরকম অনেক 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 চা আছে। আচ্ছা মানে এই বিষয়গুলো কার মাথা থেকে আসলো? মানে এই চায়ের নাম আর এগুলো কি থাকবে? হ্যাঁ এটা কি স্বাধীন বাংলা 2024 চা মেনু লেখা। হ্যাঁ এবং এখানে কিন্তু একটা বৈষম্য বিরোধী চা এরকমও আছে। তো বিষয়টা হচ্ছে আমি চাচ্ছি যতদিন রাজনৈতিক আলাপ চাও আছে, রাজনৈতিক আলাপ চা যতদিন এই 90 ডিগ্রি ওয়েস্ট থাকবে ততদিন মানুষজন কিন্তু এই এসে মনে রাখবে যে আচ্ছা 36শে জুলাই এসেছিল 2024-এ, এটা কি ছিল। আজ থেকে 20 বছর পরে ওই জেনারেশন যারা হয়তো এটা দেখেনি বা তাদের স্মৃতিতেও নেই, তারা এটা সম্পর্কে আবার জানার চেষ্টা করবে। আচ্ছা বাই দ্য ওয়ে কেউ কি লুঙ্গি পরে ক্লিন শেভ করে আসছিল? না এখনো আসেনি? না না না। আচ্ছা আজকের প্রোগ্রামটা দেখে অবশ্যই আসবে। লুঙ্গি পরে ক্লিন শেভ করলে কিন্তু চমক আপুর যে জুস বার সেখানে কিন্তু 5% ডিসকাউন্ট। এখন কি আর একটু বাড়িয়ে দিবেন নাকি? না না 5% ডিসকাউন্ট। আপনি কি এরকম দুষ্ট প্রকৃতিরই সব সময়? না দুষ্ট কোথায়, দুষ্টামি করে জীবনের আই এম ভেরি অপটিমিস্টিক। জীবনের অনেক দুঃখের মাঝখানেও ভালো ভালো জিনিসগুলো খুঁজে ভালো থাকার চেষ্টা করি। হিরো আলম সম্পর্কে কিছু বলতে চান? মানে তার সাথে যদি নাটকের অভিনয় পান তাহলে কি করবেন? এখন তাকে কি চরিত্র দেওয়া হবে সেটার উপর ডিপেন্ড করে। হিরো আলমকে যদি তার মতো একটা চরিত্র দেওয়া হয়, আমাদের নাটকে তো অনেক ধরনের চরিত্রই থাকে, অবশ্যই করব। আমি তো মানুষ হিসেবে তাকে অভিনেতা হিসেবে আমি তাকে জাজ করতে পারি না। যদি ডিরেক্টর মনে করে এই চরিত্রের সাথে হিরো আলম যায় তাহলে তাকে নিবে, আর আমি যদি মনে করি সেই গল্পের ওই চরিত্র আমাকে যায় তাহলে আমি করব। আচ্ছা খুব সুন্দর অ্যানসার। কিন্তু আপনি তো নিজে একজন ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন, তো যদি আপনি ডিরেক্টর হতেন তাহলে হিরো আলমকে কোন চরিত্রে দিতেন? আমার গল্পে আমি যদি কোনো রাজনৈতিক সিরিজ বানাই, আচ্ছা সেখানে একটা চরিত্র আমি তাকে রাখবো অবশ্যই। মানে হিরো আলম কি রাজনীতিবিদ হওয়ার যোগ্যতা অর্জন করেন? বাট আর ইউ টকিং অ্যাবাউট দিস? আমাদের যে স্বৈরাচার 15 বছর মানে শাসন করলো, শোষণ করলো, না আমি আপনাকে জিজ্ঞেস করছি সেই দেশে হিরো আলম অবশ্যই করতে পারে, তার থেকে ফার মাচ বেটার। ইফ ইউ টক অ্যাবাউট দোজ পিপল যারা শোষণ করে গেছে, তার থেকে হিরো আলম বেটার। যখন বন্যা কবলিত স্থানে গিয়েছেন এবং সেখানে অনেক কাজ করেছেন, আপনি তো প্রাথমিক চিকিৎসাও দিয়েছেন অনেককে। যেদিন রাতের বেলা কোনো পূর্ব সতর্কতা ছাড়াই ডম্বুর যে ব্যারেজটা খুলে দেওয়া হলো ত্রিপুরা রাজ্যের, সেদিনই আমি সাথে সাথে রাতের বেলা আমি লাইভে এসেছিলাম, একদম রাত মনে হয় 4টা বাজে। আমি তখনই বলছিলাম যে এই আপনারা যারা সকালবেলা যাওয়ার কথা তারা প্লিজ এখনই রওনা হন, কারণ যেতে যেতে জিনিসটা খুব হয়ে যাবে। কারণ হঠাৎ করে প্রিপারেশন ছাড়া রাতের বেলা একটা খুলে দেওয়া কোনো কথা না। তো আমি এরপরে যেটা করলাম, আমাদের একটা টিম চলে গেছে সাথে ইমিডিয়েটলি ওই সময়, ওই দিন রাতেই। আচ্ছা হ্যাঁ, এরপরে আমি আমার মতো করে আমার টাকা, আমার ফ্যামিলি থেকে টাকা দেওয়া হয়েছে, আমার আত্মীয় স্বজন কিছু টাকা দিয়েছে, আমার ফ্রেন্ড সার্কেল কিছু টাকা দিয়েছে, সেই টাকাগুলো অ্যারেঞ্জ করে সুন্দর করে আমাদের কেনাকাটা করে করে আমি তারপর চলে গেলাম। আমি ছিলাম হচ্ছে কি বলে মনিটরিং করেছি, বা দ্য হেড ওয়ান যে এটাকে কোলাবোরেট করেছে বা রেডি করেছে সব কিছু মিলে। তো একজনকে লাগে তো আপনার, আমি তো যে রেস্কিউ করতে পারবো না অ্যাজ আ উইমেন, এটা সম্ভব না। কিন্তু আই ওয়াজ দেয়ার, যে ভাগ করে দিয়েছি, তোমরা এই কটা নিয়ে এখানে যাবা, তোমরা এই কটা নিয়ে এখানে যাবা। সো দ্যাটস দ্য থিং, যেটুকু আমার দায়িত্ব। এবং রোড ম্যাপিং করাটা, কারণ আমি একটা ভিডিও করেছিলাম, রোড ম্যাপিং করাটা খুব ইম্পর্টেন্ট। কারণ এলোমেলো, আপনি তো চেনেন না ওই জায়গাগুলো ভেতরে, আপনি স্থানীয় একজনকে নিয়ে যদি রোড ম্যাপ করে যান, তাহলে একই জায়গায় সবাই ত্রাণ দিতেও যাবে না, রেস্কিউ করতেও যাবে না। আবার তেল নেওয়ার একটা বিষয় ছিল, কারণ ইঞ্জিন চালিত বোটে কতটুকু তেল লাগে অনেকেই হয়তো জানে না, তো অনেকেই ভেতরে পর্যন্ত যে ফিরে আসার সময় তেল পাচ্ছে না। তো এই বিষয়গুলো পয়েন্ট আউট করে খুঁজে বের করে আমাদের টিমকে অর্গানাইজ করে, আই ওয়াজ অর্গানাইজার। আমি ওখানে গিয়েছিলাম ফেনীতে, এবং ভেতরের দিকে একদম লক্ষ্মীপুর, কমলনগর, পাগলার চর ওই পর্যন্ত ত্রাণ যাই নাই তখন পর্যন্ত, আমি যখন যাই, কারণ সবাই ভেতরের দিকে যাচ্ছিলই না। হ্যাঁ, ওখানে ত্রাণ যাওয়াটা ইম্পর্টেন্ট ছিল। সো আই ওয়াজ দেয়ার ফর
টান বারবার বলছি, আমি ওই উপহারগুলো দেওয়ার জন্য আমি ওখানে আমি গিয়েছিলাম, আমি ওখানে রেস্কিউ করতে যাইনি। সো এইটা একটা পয়েন্ট যে বলছিলেন যে অনেকে রেস্কিউ করতে, মানে একটা কিন্তু ভাইরাল হয়েছে রিসেন্টলি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর যার আসলে দুর্ভাগ্যবশত দুটো হাত নেই, আমি অবশ্যই তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি, তিনি যখন রেস্কিউ করতে গিয়েছিলেন এটাও শোনা গেছে যে তিনি নৌকা থেকে পড়ে গিয়েছিলেন, তাকে রেস্কিউ করতে আরো দুজনকে লেগেছে। আমার মনে হয় এত অতি আবেগী, আমরা বাংলার তো অতি আবেগী, এত অতি আবেগী হয়ে আপনি যেটা পারবেন না সেটার চেষ্টা করা দরকার নেই। একটু ব্যক্তিগত প্রশ্ন, 17ই জুলাইয়ের দিকে আমরা দেখেছি যে আপনার প্রোফাইল কালো করেছিলেন আপনি, তো সেই সময়টা কিন্তু ছাত্র আন্দোলন প্রায় শুরু হয়ে গেছে। আপনি 17 জুলাই আমার স্ট্যাটাস দেখেছেন? হ্যাঁ একদমই একদমই। আপনি স্ট্যাটাস দিয়েছিলেন বলেন তো? ছাত্রদের উপর যে এই যে হামলা করা হয়েছে এটা আপনি মোটো এটা করতেছেন না? 17 জুলাই পাবলিক ইউনিভার্সিটিগুলো হল বন্ধ করে দেয় এবং আমি 17 জুলাই স্ট্যাটাস দেই যে সব স্টুডেন্টরা, মেয়েরা স্পেশালি 30 জন মেয়েকে আমি বাসায় আবাসনের ব্যবস্থা করব এবং 2 দিনের থাকা খাওয়ার ব্যবস্থা করব। আমি যেহেতু হল হঠাৎ করে বন্ধ করে দিয়েছে, 30 জন মেয়ের ব্যবস্থা করব। আমাদের মেডিকেলের স্টুডেন্টরা, আমাদের প্রিন্সিপাল এসে তখন বলে যে তোমরা এখনই বাসা থেকে হল থেকে বের হয়ে যাও, আদারওয়াইজ আমার মানিকগঞ্জ মেডিকেল কলেজ, তো তোমরা বের হয়ে যাও বাসায়, হলে থাকলে পুলিশ এসে ধরে নিয়ে যাবে। পুলিশ এসে টহলও দিছে আমাদের মেডিকেলে। এই অবস্থায় এই অবস্থা আমার মনে হচ্ছিল নৈতিক দায়িত্ব টু গিভ আ স্ট্যাটাস যে আমার বাসায় আমি মেয়েদেরকে অ্যাটলিস্ট দেবো। আমি মেয়ে মানুষ, আমি অবশ্যই ছেলেদেরকে এসে বাসায় আমি আমার দিতে পারবো না, এটা আমার অপারগতা, আল্লাহর কিছু তো কমতি দেয়, ক্ষতি হওয়ার সম্ভাবনা তো ছিল। আমি বলছি 18 তারিখে তো পুরো বন্ধ, আমি 17-18 তারিখে আমি কিন্তু রাস্তায় ছিলাম, আমি জানি না ভিডিও দেখেছেন কিনা আপনি, আমার সামনে একটা ভিডিও বারবার ডিলিট করে দেওয়া হতো যে আমার সামনে গুলি খেয়েছিল 3টা ছেলে, ব্লাড দিয়ে ভরা, এটা ভায়োলেন্ট কন্টেন্ট করে রিপোর্ট করে বিভিন্নভাবে আমার ফেসবুক পেজে চলে গিয়েছিল। ডিজি রেস্কিউ করে একটা পেজ আমার ফেসবুক পেজ সেভ করছে। সো 18 তারিখে বন্ধ হওয়ার পরে, ইন্টারনেট বন্ধ হওয়ার পরে আমি আমার প্যারেন্টসের সেফটির কথা চিন্তা করে আমাকে হোটেল থাকতে হয়েছিল। আচ্ছা, কারণ আমি বাসায় থাকা আমার প্যারেন্টসের জন্য ইনসিকিউর ছিল, আমি আমাকে নিয়ে খুব একটা ভয় পাই না। আর ওই 30 জনকে কি জায়গা দেওয়ার? 30 জন না, কয়েকজন এসেছিল, 30 জন আসেনি। আচ্ছা, তো তারা ছিল, আমাকে আমার বাসা থেকে চলে যেতে হয়েছিল 18-19 তারিখের দিকে, বিকজ আমার আব্বু আম্মুর লাইফ থ্রেটে ছিল। আমি বললাম না, আমি সবসময় আমার কোনো ভয় টয় এগুলো আমি কেয়ারই করি না এগুলো আসলে। হ্যাঁ, আই ডোন্ট কেয়ার। হায়াত তো আল্লাহর হাতে, আমার যদি মৃত্যু লেখা থাকে, ওই রাস্তায় গুলি খেয়ে মরা থাকলে ওই 18 তারিখে আমি মরে যেতাম রাস্তায়। মুগ্ধ যেদিন ছিল, আমরা উত্তরাতে তো ওখানে, সেখানে ছিলেন উপস্থিত? হ্যাঁ, উত্তরায়। আপনি ভিডিও দেখেননি বোধহয়, আমার ফেসবুকে ফলো করেননি তাহলে হয়তো। তো ভিডিওটা আছে, দেখে নিতে পারবেন ফেসবুকে যে। তো ওই দিন আমি এর জন্য ভয় পাই না। হায়াতটা একদমই, আমার মনে হয় জন্ম মৃত্যু বিয়ে, আমি এরকম স্ট্যাটাস আরও দিয়েছি, জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে, এগুলো আমরা চিন্তা করি না। যেমন আমার বিয়ে নিয়ে অনেকে কথা বলে, এগুলো আল্লাহ লিখে রাখছে। একটু আমরা যারা ধর্মে বিশ্বাস করেন তারা তো করেন। তো মৃত্যু জন্ম তো হয়ে গেছে, মৃত্যু নিয়েও ভয় পাই না, এই বিয়ে সাথে এগুলো নিয়ে আমার কোনো কিছু নিয়ে আমি আই ডোন্ট কেয়ার, এগুলো আল্লাহ লিখে রাখছে। বাট আমার কর্মটুকু এটুকু আমার হাতে আছে, তো এই কর্ম আমি করে যাব। যদি মৃত্যু লেখা থাকে হবে। আপনাকে কি কোনো উপরের মহল থেকে ফোন দিয়ে হুমকি ধামকি এগুলো কি দেওয়া হয়েছিল? উপরের মহল না, আমাদের সমসাময়িক মহল থেকেই দেওয়া হয়েছিল। মানে খুব উপরের মহল কাকে বুঝবো আমি জানি না, উপর মহল কি সেটাও জানি না, এত বুঝতে চাই না। এখন তো সবই আমরা জনগণই, আমরা সরকার, আপনি আমরা রাষ্ট্র, আমরা বাংলাদেশ। সো এখন আর উপর মহল আমি বলতে চাই না, তাদেরকে উপর মহল বলার ওই সম্মান নাই তাদের প্রতি আমার। এবং আমি একটা স্ট্যাটাসে মনে দিয়েছিলাম যে দেখেছেন কিনা, যে আমার ফেসবুক থাকে কিনা জানি না, আর আমি কালকে থেকে রাস্তায় থাকবো। এটা বলার পরে এটা তো অফকোর্স এটা বিশাল বড়, এটা নিয়ে অনেক প্রচারণা হয়েছে, নিউজটা আমি দেখেছি। তো এটা তো এরপরে তো অফকোর্স একটা প্রেশার ক্রিয়েট হওয়ার কথাই, স্বাভাবিক। যারা ইভেন কন্টেন্ট ক্রিয়েটার্সদের হয়েছে, জোর করে টাকা দিয়ে অনেক কিছু করানোর চেষ্টা করা হচ্ছে, অফকোর্স তাহলে আমাদের তো হবেই, এটা স্বাভাবিক। এগুলো নিয়ে আসলে এখন কথা বলতে চাই না, কারণ আমি বীরত্বের গল্প বলতে পছন্দ করি। আমি নট এ ভীতু পার্সন, সো আমি ভীতুর নিয়ে আমি যে ভয় পেয়ে কোথাও পালাই গেছে, এই করছে, আমাকে ভয় দেখাইছে, এরকমই না। বাট হ্যাঁ, আব্বু আম্মুর প্রেশারে আরেকটা জিনিস আমি করেছিলাম, আমি আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম, কারণ আমার আব্বু আম্মু ধারণা করছে আমি নাকি মারাই যাবো, আমি আর দেশে আমাকে সরকার, তো আমি জানতাম না সরকার পতন হবে। তো আমি যে ধরনের কথা বলছি, যে ধরনের ভিডিও আপলোড করছি, আমি যা বলছি, তাতে তো আমার দেশে আসলে থাকতে দিবে না আমাকে, আমার আব্বু আম্মু ধরে নিছে। তো আমরা আমেরিকা সবাই মিলে বা পরিবারের সবাই মিলে আমেরিকার ভিসার জন্য অ্যাপ্লাই করি। আমি যতটুকু জানি যে আপনি আপনার ভাইয়ের সাথে একসাথে, আমার আপন ভাই অনার্স 3rd ইয়ারে পড়ে। সো ওকে তো প্রথম থেকেই দেখতেছিলাম আন্দোলনে। তো ওইটাই কথা যে আমার আপন ভাই রাস্তায় নামতে পারলে গুলির মাঝখানে কখন কি হয় এটা জানি না, তো কীভাবে বাসায় থাকবো, আসলে নেমে গেছি।
ছাত্র আন্দোলনে যখন রাজপথে ছিলেন কোনো দুঃসহ স্মৃতি কি মনে আছে যে আপনি চোখের সামনে ঘটে যেতে দেখেছেন? বললাম না, তিনটা ছেলে আমার সামনে গুলি খেয়েছে, 3টা ছেলে। এবং ওই ভিডিওটা আমি যতবার আপলোড করি ততবার ওরা নামানোর চেষ্টা করে এবং ততবার আমি এটা আপলোড করতে থাকি। আমি নাছোড়বান্দা, আমাকে 100টা 1000টা, আমি আমার ফেসবুকে ছাত্রলীগ যায় না, আওয়ামী লীগ যায় না কারা, এরা এত এত কিছু আমাকে এত নৃশংসভাবে গালাজ করেছে, এত বাজে বাজে কথা লিখেছে, আমি এটা মুখ দিয়ে মেয়ে হিসেবে বলতে পারবো না। ছাত্র আন্দোলনের পরপরই যখন সরকার পতন হলো তখন আপনি ট্রাফিক সিগন্যালেও ছিলেন, তাই না? আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, ওইটা আসলে এক ধরনের উদযাপন করা, স্বাধীনতা উদযাপন করেছেন। হ্যাঁ, এটাই বললাম না, উদযাপন করার দেশ, নতুন দেশটাকে নতুন করে সাজানোর যে উৎসব, ওটা তো আসলে ওই লোভ সামলানো তো যায় না। 5 আগস্ট কি করেছেন বা 36 জুলাই কি, মানে অনুভূতিটা কেমন ছিল? সারাদিন খাওয়া দাওয়া করি নাই। আচ্ছা, কেন? মানে এত এক্সাইটেড, আমরা তো সকালবেলা নেমে গেছি, আমি রাস্তায় বসে শুনি যে শেখ হাসিনা চলে গেছে। তখন অনুভূতিটা কেমন ছিল? কি করেছিলেন প্রথম জেনে? আম্মু আব্বুকে ফোন দিছি, আব্বু আম্মু ওয়াজ সো ওয়ারিড, তারা ধরেই নিছে যে ওই দিন উত্তরাতে মানুষ মারা গেছে, বাড্ডাতেও মারা গেছে। হ্যাঁ, সো আব্বু আম্মু ধরে নিছিল আমার কিছু একটা হয়ে যাবে। আব্বু আম্মুকে ফোন দিছি যে আব্বু উই আর সেফ, দেশ তো স্বাধীন হয়ে গেছে। আব্বু আম্মু, আমার আম্মু, আচ্ছা আমি একটা কাউকে বলি না এটা এখনো, আমার আম্মু একটু মানসিকভাবে, আম্মুকে ওষুধ খাওয়ানো লাগতেছে, আম্মু হাসপাতালেও ভর্তি ছিল, কারণ আমার ভাই, আমরা 2 ভাই বোন তো, 2জনই রাস্তায় ছিলাম, আম্মু ওই প্রেশারটা নিতে পারে নাই, কারণ মায়ের মন তো, সে বারবারই বলতেছিল যে আমার ছেলেমেয়ে 2টাই মারা যাবে, ছেলেমেয়ে 2টাই মারা যাবে, আমার তো আর কিছু নাই। তো আব্বু আম্মুকে ফোন দিচ্ছে, আম্মু তুমি চিন্তা করো না, দেশ তো স্বাধীন হয়ে গেছে। আম্মু এখনো অসুস্থ, আম্মু ওই ট্রমা থেকে এখনো বের হতে পারে নাই। তো থ্যাঙ্কস গড, আল্লাহর সাথে ছিল যে দেশটা স্বাধীন, আজকে এখানে বসে কথা বলতে পারতেছি, আদারওয়াইজ এখন কি হতো আমি জানি না, আমি কোথায় থাকতাম আমি জানি না। শহীদ মিনারে সবাই একত্রিত হয়েছিল, তখন সবাই একসাথে গান গেয়েছে, দেশাত্মবোধক গান গেয়েছে, দেশের গান গেয়েছে, আর সেটা আমরা অনেক ড্রোন শটে কিন্তু দেখতে পেয়েছি। সেই সময়টা কি আপনি ওখানে ছিলেন? হ্যাঁ, এবং স্টুডেন্টরা আমার গাড়ির উপরে উঠে উল্লাস করছিল, একটা ভিডিও আছে, আশেপাশে অনেক স্টুডেন্টস ওরা উল্লাস করছে, আর আমি একটা প্ল্যাকার্ড নিয়ে গাড়ির ভেতরে বসেছিলাম। এটা জাস্ট ফেরার পথে, সারাদিন ছিলাম, রাতের দিকে ফেরার পথে দেখলাম স্টুডেন্টরা এক জায়গায় সবাই উল্লাস করছিল ওখানে। এটা মানে এই সময়ের অনুভূতিগুলো বোঝানো যাবে না, একদমই অন্যরকম অনুভূতি। আমি ভাগ্যবতী এই ধরনের সময়ের সাক্ষী হতে পেরেছে। আপনি তো মুক্তিযুদ্ধ দেখেননি, কোন বিষয়টা আপনার? এই যে 24 দেখলাম, 2024-এর মুক্তিযুদ্ধ দেখলাম। আচ্ছা, 71 দেখেননি, 24 দেখেছি। বাহ বাহ, চমৎকার। এই যে আপনারা অভিনয় শিল্পী, এবং এখন কিন্তু মিডিয়া, এই যে ছাত্র আন্দোলনের পরে মিডিয়া শিল্পীরা যারা আছেন তারা কিন্তু অনেকটা কাজ থেকে অনেক শুটিং ক্যান্সেল হয়েছে, নতুন লগ্নি করছে না, এবং একটা রিপোর্টে কিন্তু সম্প্রতি একটা গণমাধ্যমের রিপোর্টে উঠে এসেছে যে বেশিরভাগই যারা ইনভেস্ট করতো নাটক বা সিনেমায়, তারা অনেকেই আসলে সাবেক সরকারের নেতাকর্মী বা অন্যান্য বিষয় হওয়াতে আসলে এখন ইনভেস্টমেন্টটা ওরকমভাবে নেই। তো এই ব্যাপারে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আগে আসলে একটু দেশটা একটু গুছিয়ে ওঠে, বাট আমার মনে হয় এই যে আমাদের নতুন স্বাধীনতা হলো, দেশ সংস্কার বা এই যে বা আমাদের আগের ইতিহাস যেগুলো অনেক ভুলভাল ছিল সেগুলো নতুন করে সুন্দর করে তুলে ধরার মতো কিছু সিনেমা নাটক হওয়া দরকার। আসলে এটা ইম্পর্টেন্ট। অ্যাটলিস্ট এখন দেশের মানুষকে তাদের অধিকার, তাদের ইতিহাস এগুলো জানানোর জন্য হলেও আমাদের সংস্কৃতিকে আর একটু সমৃদ্ধ করতে হবে। এখন মিডিয়াতে আপনি কি চেঞ্জ করতে চান? যদি আপনার হাতে ওই সুযোগটা থাকে, কি চেঞ্জ করবেন? ওই যে আগে এক ধরনের সিন্ডিকেট কাজ করতো, পাঁচেটে কাজ নেওয়ার একটা বিষয় ছিল, এগুলো বন্ধ করতে হবে। যে আপনার সাথে আমার ভালো সম্পর্ক, আপনি ডিরেক্টর বা প্রডিউসার, আপনার যে 10 জন আর্টিস্ট আপনার পছন্দ তাদের নিয়ে আপনি কাজ করবেন, বা আপনার যে 5 জন আর্টিস্ট পছন্দ তাদের নিয়ে কাজ করবেন, আপনি বাকিরা ট্যালেন্টেড হলেও আপনি তাদেরকে সুযোগ দেবেন না। এইটা বন্ধ করতে হবে। এই লিয়াজো ভিত্তিক কাজ পাওয়াটা বন্ধ করতে হবে। স্বজন প্রীতিটা বন্ধ করা খুব ইম্পর্টেন্ট। এটাও তো কোটা আসলে হিসেবে, এখানেও তো কোটা, যে আমার একে পছন্দ, আমার পছন্দ কোটায় একে আমি নায়িকা বানাবো, নায়ক বানাবো, এই সব বৈষম্য এই কোটা ভিত্তিক এখানেও বন্ধ করা উচিত। আপনি তো নিজেও বৈষম্যের শিকার হয়েছেন মিডিয়াতে, আমি কি ভুল বলেছি? না,
আচ্ছা, এবং সিন্ডিকেটের পাল্লায় পড়েছেন। যেমন ডিরেক্টরস গিল্ড থেকে আপনাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যেটা না হয়নি, এটা হয়নি। ডিরেক্টরস গিল্ডই নাই বাংলাদেশে ওই সময়। ইভেন এই সরকার পতনের আগেই ডিরেক্টরস গিল্ডের আপনারা কিছু হয়তো ভিডিও দেখেছিলেন, তারা দুষ্টু কোকিল ডাকে বলে একটা যাত্রাপালা করছে। এটা তো একটা ডিরেক্টরস গিল্ড হতে পারে না। বাংলাদেশের ডিরেক্টরস গিল্ড একটা হাস্যকর নাম বানিয়ে ফেলেছে কিছু লোকজন। তো এটা তো একটা দেশের ডিরেক্টরস গিল্ডই হতে পারে না। আর এইরকম গিল্ড যারা এরকম যাত্রাপালা করে একটা অশ্লীলতা করে, তারা আবার নিষেধাজ্ঞা দিচ্ছে, সেটা নিয়ে আমি কনসার্ন হব না। I don't give a damn shit, sorry. আপনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন হাসনাতকে নিয়ে, সম্ভবত আমি যদি ভুল না করে থাকি, সমন্বয়ক ভাই, আমার ভাইরে বাঁচা, আমার ভাইরে বাঁচা, আমার ভাইকে ছাড়, এটা আমার ভাইকে ছাড়, সরি হাসনাতের ডায়লগ ছিল। হ্যাঁ, আমার ভাইকে ছাড়, আমার ভাইকে ছাড়। তবে এটা নিয়েও কিন্তু অনেক মানে গুজব যেটাকে বলছেন, গুঞ্জন যেটাকে বলছেন, অনেক গুঞ্জন, অনেক কিছু কিন্তু আমরা শুনছি, যে বলছে যে হাসনাত আসলে অত বেশি আহত হয়নি, এমনিতেই আসলে অতিরিক্ত দেখাচ্ছে, এরকম কিছু, বা এগুলো নিয়ে মজা করছে। গত 2 মাস ধরে একটু রেস্ট নিতে পারতেছে না। একটু আপনি 1-2 দিন ঠিক করে টানা শুট করে দেখবেন আপনি বাসায় যে ঠিক করে দাঁড়াতে পারতেছেন না। আমি আমার কথা বলতে পারি, টানা শুট থাকলে আমি 1 সপ্তাহ পর আমি নিজেই খুঁজে পাই না। এই ছেলেগুলো যুদ্ধ করতেছে এখন পর্যন্ত, সেই জুলাই মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত 2টা মাস এই ছেলেগুলো যুদ্ধ করতেছে এভরিডে। তো এই ছেলেগুলো রেস্ট নাই কোনো, মানসিক প্রেশার, শারীরিক প্রেশার। ওকে যদি একটা ফুলে টোকাও দেয় এখন, সেটাও অসুস্থ হতে পারে। আমি একটা কথা, ভাই আমার ভাইরে ছাড়, তার আগে একটা গালিও কিন্তু বলা হয়েছে, এটা নিয়েও কিন্তু অনেকে কথা বলছে। হ্যাঁ, গালি কেন দিবে? আমার সামনে আমার ভাইকে যদি মারে, সরি আই এম বিং, সমস্যা নেই, আমি এটা একটু স্কিপ করি, এটা আমার মনে হয় পয়েন্টলেস। আমার সামনে আমার ভাইকে মারলে আমিও 2 মিনিট চিন্তা করতাম না, কি হবে পরে দেখে নিতাম। ছাত্র আন্দোলনে যে সেলিব্রিটিরা অংশগ্রহণ করেনি তাদের জন্য বন্যা আশীর্বাদ হয়ে এসেছে, এটা আমার কথা না, এটা জনগণের কথা। আপনি এই ব্যাপারে কি বলবেন? নো কমেন্টস অ্যাবাউট ইট, নো কমেন্টস। তার ইচ্ছে করে নাই কথা বলতে, এখন বন্যা এসে দেখাবে, তার আবার কেউ তো মন থেকেও করতে পারে, ইউ নেভার নো। হয়তো ওই সময় এটাও হতে পারে যে রাজনৈতিকভাবে সে তার পারিবারিক চিন্তার কারণে বা ভয়ের কারণে কিছু বলতে পারেনি, কিন্তু বন্যার মানুষের জন্য হয়তো তার মন কাঁদছে, এটাও হতে পারে, জেনুইনই হতে পারে। সো জানি না। আপনি কি জেনজি? হ্যাঁ, জেনজির মধ্যে পড়েন? হ্যাঁ, তাই তো, জন্মসাল তো তাই বলে। আচ্ছা আচ্ছা, বেশ ভালো। আচ্ছা, কখনো এরকম হয়েছে যে কোন একটা প্রোগ্রামে আপনি কথা দিয়েছেন বা কোনো একটা শুটিং সেটে কথা দিয়েছেন, 1 ঘন্টা আগে হুট করে না করে দিয়েছেন, এরকম কখনো হয়েছে? এইটাই তো বললাম, আপনি তো ঘুরায় বলতেছেন কেন? আজকেরটাই তো বললাম। আচ্ছা, কেন সেটা কেন হলো আজকে? কেন আপনি 1 ঘন্টা আগে আসতে চাইলেন না? দেশের যে অবস্থা, আসলে মানে মানসিক অবস্থা ছিল না যেখানে সে ইন্টারভিউ দিব। ফার্স্ট অফ অল, হ্যাঁ, দেশে ধরেন অলরেডি আমরা অনেক যুদ্ধ করতেছি, অনেক কিছু নিয়ে, টিম রেডি করা, আমাদের বন্যার ওখানে তদারকি করা, অনেক, এখন আমাদের টিম যাচ্ছে, আমরা ত্রাণগুলো কালেক্ট করার চেষ্টা করছি, যুদ্ধ করতেছি লিটারেলি। এর মাঝখানে মানুষজন এই অবস্থায়, দেশে এত হাজার হাজার মানুষ যুদ্ধ করতেছে, বন্যার সাথে লড়াই করতেছে, এত মানুষ মারা গেল, এত মানুষ অন্ধ হইলো। কত মানুষ অন্ধ হয়েছে জানেন আপনি এই আমাদের আন্দোলনে? তাদের যারা মারা গেছে, তাদের যারা বেঁচে থেকে অন্ধ, তাদের কথাটা আপনি চিন্তা করেন, তাদের লাইফটাও তো এক হিসেবে শেষ বলতে গেলে, তাই না? তো এই অবস্থায় এত কিছুর পরে আপনার ন্যূনতম দায়িত্ববোধ নয়, আপনি এই সময় আসছেন, ধরেন চমক বেশি কথা বলতেছে, ওকে থামাইতেছে, ওর থামানোর একটাই উপায় কি? আচ্ছা, চমকের স্বামীর আগের 2টা বিয়ে হয়েছে, এই একটাই হাতিয়ার আছে আপনার কাছে, এছাড়া কোনো হাতিয়ার নাই চমককে থামানোর। আপনি, আচ্ছা তুমি এত বেশি কথা বলো কেন চমক? তোমার স্বামীর তো আগে 2টা বিয়ে হয়েছে। আপনি কি এটাতে বিব্রত? না, আমি তো বিব্রত না, বাট আমি যখন সাধারণ জনগণের মধ্যে যারা একটু মানে কি বলবো, আওয়ামী লীগ পন্থী, তারা যখন বলে তখন ঠিক আছে, কিন্তু যখন রেসপন্সিবল সাংবাদিকরা বলেন, সবাই না, কিছু ভুইফোর রিপোর্টার বা নিউজ পোর্টাল নিয়ে আমার যায় আসে না, বাট ভালো ভালো নিউজ পোর্টাল থেকে যখন বলে, তখন তো অবশ্যই জিনিসটাকে খারাপ লাগে যে তারা তো এই আমাদের প্রফেশনে, আমাদের ফিল্ডেরই, তারা এভাবে কিভাবে বলে। কারণ এই মুহূর্তে আমার ব্যক্তিগত বিষয়ের থেকে দেশের কনসার্নটা বড় হওয়া উচিত না? ডোমেস্টিক ভায়োলেন্স, উইমেন সেফটি, অ্যানিমাল ক্রুয়েলিটি, এডুকেশনাল সিস্টেম, আরও অনেক কিছু প্রবলেম আছে বাংলাদেশে। ওয়েদার চেঞ্জ, আমাদের কেন তো বন্যা হচ্ছে প্রত্যেক বছর? কেন বন্যা হচ্ছে? কারণ আমরা প্রচুর পরিমাণ গাছ কেটে ফেলতেছি, এই জন্য গরমকালে প্রচুর গরম পড়তেছে, বর্ষাকালে প্রচুর বৃষ্টি হচ্ছে, এক্সট্রিম ওয়েদার হচ্ছে আমাদের, হ্যাঁ, বন্যা হচ্ছে। কেন?
এটা বিকজ অফ আমাদের কারণে আমরা প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলতেছি। এত কনসার্ন থাকতে আপনি আসছেন আমার স্বামী 2টা বিয়ে নিয়ে, ধিক্কার, মানে আমার লজ্জা লাগে, সরি। আমরা যতটুকু জানি যে আপনি 900 টাকার শাড়ি এবং 9 টাকা দেনমোহরে বিয়ে করেছিলেন। কথা হচ্ছে 5 টাকার নোট আছে, 2 টাকার নোট আছে, 1 টাকার নোট কিন্তু পাওয়া যায় না। 9 টাকা কি পেয়েছিলেন? মানে 1 টাকার নোট কি ভাইয়া ম্যানেজ করতে পেরেছিল? না, সেটা তো ডিভোর্স দিলে না দেনমোহরটা দিবে। 9 টাকা এখন দিবে কেন? দেনমোহরের টাকা আগেই দেয়া যায় নাকি? ডিভোর্স দিলেন নাকি দেনমোহর কমপ্লিট করতে হয়, আমি যতটুকু জানি। দেনমোহর পুরোটা বিয়ে করে কমপ্লিট করতে হয় এমন কোনো কথা নেই। আমি এখনো বিয়ে করিনি, জানি না, তবে যতটুকু জানি যে দেনমোহরের টাকা দেয়া যেতে পারে। না, আচ্ছা, তাহলে আমার এটাই, আমি 9 টাকা 9 ইজ মাই লাকি নাম্বার। 9 জুলাই আমার জন্ম, এই জন্য 9 জুলাই মাসটা আমার জন্য খুব লাকি ছিল। কিন্তু জুলাই মাসটা এবছর এত রক্তাক্ত গেল, আসলে জুলাইটা হয়তো আমি এত আর উদযাপন করতে পারবো না। যে আমি একটা একদমই সাধারণ ছেলেকে বিয়ে করেছি, এবং বারবার যেহেতু আপনার সম্পত্তির প্রশ্ন তুলে ফেলেন, প্রশ্নবিদ্ধ করেন আমাদেরকে, এই জন্যই বলছি যে তার থেকে আমার সম্পদের পরিমাণ বেশি। হ্যাঁ, তো একদমই আমি আরও একটা ইসে বলেছি যে আমি রিকোয়েস্ট করবো দীপ্ত টিভিকে, এটা দিয়ে যেন কোনো হেডলাইন করা না হয়। হ্যাঁ, আমি জাস্ট বলে রাখি যে মানুষটাকে আমি দেখেছি বিভিন্নভাবে হাঁটতে, জীবনে হেরে যাওয়া একটা মানুষ, যতটুকু আমি দেখেছি। তো আমি বরাবরই বলি আমি হেরে যাওয়া মানুষের সাথে থাকি। তো আমার মনে হচ্ছিল এই মানুষটার লাইফে আমি থাকলে এই মানুষটা জিতে যাবে। আই জাস্ট ওয়ান্টেড টু মেক হিম উইনার। আমরাও চাই যে আপনারা দুজন অনেক বেশি ভালো থাকুন। একটু জানতে ইচ্ছে করছে, ভাইয়ার কোন গুণটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষিত করেছে? ওই যে বললাম, সরলতা। হ্যাঁ, হি ইজ ভেরি এক্স্যাক্টলি। আমি এই মানুষটাকে দেখেছি, মানে এই মানুষটা না, মানে ঠকে গেলেও কিছু বলে না। এই ধরনের মানুষের জন্য মায়া লাগে, একটা মায়া কাজ করে। আপনি যদি অভয় দেন, আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে অনেকে বলছে যে মানে আপনিও নাকি দ্বিতীয় বিয়ে করেছেন, এটা কি সত্যি? ভুল কথা, এগুলো বানায় বলতেছে। চলেন আমরা একটা র্যাপিড ফায়ার খেলি। অনেক সিরিয়াস কথা বলেছি, আমি আর সিরিয়াস কথা বলতে চাই না। দেশের প্রধানমন্ত্রী যদি হতেন, তাহলে আপনি প্রথম কোন 3টা কাজ করতেন? একদম দুর্নীতি, একদম জিরো টলারেন্স টু দুর্নীতি। যে দুর্নীতি যে দেখা হবে যেখানে একদম আমি বলবো যে শুট অ্যান্ড সাইট অর্ডার দিয়ে দিতাম আমি, একদম এটা। হ্যাঁ, দুর্নীতিবাজদের জন্য। দ্বিতীয়, সরকারকে একদম প্রধানমন্ত্রী আমি যদি হতাম, তাহলে প্রত্যেক জেলায় একদম সাথে সাথে আমি কমপ্লেইন বক্সের ব্যবস্থা করতাম, একটা টিম রাখতাম যে ডিরেক্ট তাদের প্রতিনিধি কাজ করে ফিল্ডে কোথায় কি ঝামেলা হচ্ছে দেখবে, ডিরেক্ট অ্যাকশন হবে। মানে এয়ার টাইম নেই, সরকারি কর্মকর্তারা বসে বসে ঝিমিয়ে কিংবা ঘুষ খেয়ে কাজ করতে পারবে কিছু কিছু লোকজনের মতো, আগে যেটা হয়েছিল সেটা আর হতে দিব না। আচ্ছা, নাম্বার 3 অপিনিয়েটেড প্রবাবলি, আই এম নট শিওর। নাম্বার 3 আমি জানি না। দেশের পারমাণবিক শক্তিকে আরেকটু স্ট্রং করতাম, এবং যুদ্ধনীতিকে আরেকটু স্ট্রং করতাম, যাতে আমাদেরকে ছোট দেশ বলে অন্য দেশগুলো যে ভয় দেখায় হঠাৎ করে একদম উড়াই দিবে, ভাষায় দিবে, এটা যাতে না করতে পারতো। আমরা ছোট দেশ হলেও কিন্তু আমাদের মনের বীরের জাতি, কখন পারছে আমাদের সাথে কে কি বলে? বাংলাদেশ আমাদের একমাত্র দেশ যে দেশ ভাষার জন্য জীবন দিছে, আমরা আর দেশের জন্য দিব না, কি কোথায় আছেন? আমাদের রক্তে বীরের রক্ত, আমাদের থামানো সম্ভব না। আচ্ছা, দেশের প্রধানমন্ত্রী হলে আপনি কোন জিনিসটা করতেন না? সংবিধান নিয়ে ধরতাম না, সংবিধানটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করতাম না, যেটা আগে করার চেষ্টা করা হয়েছে। মানে নিজেদের প্রয়োজন অনুযায়ী সংবিধান চেঞ্জ করা যাবে। আমি সংবিধানে হাত দিতাম না, এমন অবস্থা থাকতো যে থাকতে হবে যে রুলিং সরকার সংবিধানকে এভাবে করে ম্যানিপুলেট করতে পারবে না। বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, বর্তমান উপদেষ্টা মণ্ডলীর মধ্যে আপনার কাকে সবচেয়ে বেশি পছন্দ? মানে বুঝিনি। এই যে উপদেষ্টা, নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা মণ্ডলী আছেন, কাকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস, অফ কোর্স। আচ্ছা, আর সমন্বয়কদের মধ্যেও তো অনেকে আছেন, সমন্বয়কদের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি পছন্দ করেন? প্রত্যেকে। আমি আসলে সমন্বয়ক শুধু পার্টিকুলারলি কাউকে আমি ক্রেডিট দিতে চাই না, প্রত্যেকটা শিক্ষার্থী, প্রত্যেকটা জনগণ যারা রাস্তায় নেমে এসেছিল, প্রত্যেকের প্রতি আমার সম্মান, তাদের প্রত্যেককে আমি পছন্দ করি। বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, অন্তর্বর্তীকালীন যে সরকার, এই সময়টা অনেকে বলছে যে বাড়িয়ে দেওয়ার জন্য, আপনার কত মনে হয় যে কত সময় প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারের? একটা ভালো সময় প্রয়োজন, বাট আমি ওটাও বিলিভ করি যে নির্বাচন হওয়াটাও প্রয়োজন। নির্বাচনটা খুব বেশি পেছানো ওটাও আবার ভালো ডিসিশন না। আচ্ছা, কারণ একটা সরকার অনেকদিন থাকাই কিন্তু তাদের মধ্যে এক ধরনের ওই অটোক্রেটিক বিষয় চলে আসতে পারে। সো আচ্ছা, আপনার প্রিয় নায়ককে, অপূর্ব নাকি নিঃস্ব? দুজনের মধ্যে বলতে হবে? দুজনেই ভালো। মানে
নিশু ভাইয়ের সাথে আমার অত কাজ হয়নি, কারণ নিশু ভাই নাটক বন্ধ করে যখন দেয় তখন আমি নাটকে আসি। সো অপূর্ব ভাইয়ের সাথে কাজ হচ্ছে, সো অপূর্ব ভাই। আচ্ছা, আলসে নয় সে ওঠে রোজ সকালে, আপনি কি সকালে ওঠেন? না, একদমই নয়। কয়টায় ওঠেন? কাজ না থাকলে একদমই উঠতেই চাই না আমি, শুটিং থাকলে উঠতে হয়, সেটা যখন প্রয়োজন হয় তখন উঠি। তাহলে কি আপনি একটু আলসে? আলসে না, আমি আমার রাতটা আমাকে টানে, রাতটা আমার কাছে মনে হয় মোর ক্রিয়েটিভ। আচ্ছা, এই জেনারেশন রাত জাগে কেন? একটা গবেষণা পাওয়া গেছে যে ক্রিয়েটিভ কাজগুলো রাতে বেশি ভালো হয়, তো আমরা ক্রিয়েটিভ মানে আমাদের প্রফেশন তো এটা, সো অফ কোর্স আমার জন্য বেটার এটা। যদিও লাইফে আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে? এখন তো যুদ্ধের অনেকগুলো আছে, কলম দিয়ে যুদ্ধ করা যায়। আচ্ছা, যুদ্ধ যেমন বন্দুক দিয়ে করা যায়, কলম দিয়ে করা যায়। যে বন্দুক যোদ্ধারা তারা হয়তো মাঠে যে বন্দুক দিয়ে যুদ্ধ করছে, যার কলম যোদ্ধা তারা কিন্তু লিখেও করছে। লেখাটা আমার রাতেই ভালো হয়, কি করব। আচ্ছা, আপনার প্রিয় পরিচালককে? কোথায়, কোন দেশের বলবো? বাংলাদেশের। ও বাংলাদেশের, মোস্তফা সরোয়ার ফারুকী, আশফাক নিপুণ। আচ্ছা, আপনি তো বিড়াল পছন্দ করেন খুব, আপনাকে কেউ বিড়ালের মতো আগলে রাখে? আমাকে আগলে রাখাটা খুব কঠিন, আই এম ভেরি ওয়াইল্ড। আমার বার্ড অ্যাকচুয়ালি, আমাকে আগলে রাখাটা কঠিন। মানে পাখি হলে কোন পাখি? পাখি হলে কোন পাখি? ও মাই গড, এটা চিন্তা করে দেখি নাই কখনো। এখন চিন্তা করেন, ইনস্ট্যান্ট কোন পাখির কথা মনে হচ্ছে? শালিক। মানুষের জীবনে কয়টা সর্বোচ্চ প্রেম করা উচিত? মানুষের জীবনে কয়টা প্রেম করা উচিত? আমি কিভাবে বলবো? মানুষের এক একজন মানুষের এক এক ধরনের চাহিদা হতে পারে। আপনি কয়টা করেছেন? 3টা। সিরিয়াস? আচ্ছা, সিরিয়াসলি করছি সবসময়। আমি আধা তোরা প্রেম করি, আমি প্রেমকে চিন্তাই করতাম যে এটা বিয়েই করবো, আমি সামহাও হয় নাই। যদি টাইম পাস করে বিশ্বাসই করি না, তাই আমি খুব সিরিয়াস প্রেমিকা। ও মাই গড, যখন যে প্রেম আমি শুনেছি আপনি পজিটিভ, আমি অনেক বেশি সন্দেহ করেন আপনি। ট্রু? এটা সব মেয়ে করে, এটাকে আমি একা নাকি? আচ্ছা চমক আপু, অনেকে বলে যে মিডিয়ার মানুষের সংসার টেকে না, মিডিয়ার মানুষের রিলেশনশিপ টেকে না, এটা কি আসলে মিডিয়ার মানুষের দোষ? না, আসলে এই যুগে বিয়ে টেকানোটা একটু কঠিন। মিডিয়ার মানুষের জন্য এটা প্রকাশ পেয়ে যায়, কারণ আপনার আমার জীবন নিয়ে খুব চর্চা হয়, সাধারণ মানুষের জীবন নিয়ে হয়তো চর্চা হয় না। আচ্ছা, যেমন আমার হাজবেন্ডেরই যদি একটা সাধারণ মেয়ের সাথে বিয়ে হতো, এই তৃতীয় বিয়েটা, তাহলে তাকে নিয়ে কোনো চর্চাই হতো, সুন্দর করে সংসার করতো। কিন্তু এই যে আমাকে বিয়ে করে বেচারা ফেসে গেল, তার জীবন নিয়ে তার ত্রিকুঠি কুষ্ঠি যা আছে সবকিছু নিয়ে আপনারা টান দিলেন। তো বা আপনি খুবই স্পষ্টবাদী। এখন আপনাকে প্রশ্ন করতে হবে কিছু কিছু মানুষের নাম বলবো, তাদেরকে প্রশ্ন করবেন। আচ্ছা আচ্ছা, ওকে। নিপুণ কে? আশফাক নিপুণ ভাই? না, আশফাক নিপুণ না, অভিনেত্রী নিপুণ, চিত্রনায়িকা। সে পেট খুব পছন্দ করে। আমি জিজ্ঞেস করতাম আপনার কোন গৃহপালিত পশু পছন্দ? আচ্ছা, শাকিব খান। আপনি কি ঘুমান সারাদিন? কেন? এত কিছু হয়ে গেল, আমি তার খুব সরব কোনো একটাই পাই না, আমার মনে হচ্ছে উনি অনেক অনেক ঘুমান। সাকিব আল হাসান। টরন্টো ট্যুর কেমন ছিল? আন্দোলনের সময় দেখলাম সে টরন্টোতে ঘুরতেছিল, নাইস ডে লিখে। টরন্টো ট্যুর কেমন ছিল? আচ্ছা, তৌহিদ আফ্রিদি। তোমার কত টাকা? মোশাররফ করিম ভাইকে আপনি কি কোয়েশ্চেন করতেন? কি প্রশ্ন করব? ভাইয়া এত ভালো অ্যাক্টিং কিভাবে করেন? বাহ। চঞ্চল চৌধুরীকে কি কোয়েশ্চেন করতেন? কেন করলেন ভাইয়া? কি করলেন? এটাই, সে বুঝে নেবে, সবাই বুঝে নেবে যা বোঝার। কামরুজ্জামান সাগর, ডিরেক্টর, তাকে কি কোয়েশ্চেন? ডিরেক্টর? এটা কি কোয়েশ্চেন? ওনার আমি আমার ঘটনার পর আমি শুনতে পেয়েছিলাম যে ডিরেক্টরস গিল্ডের সদস্য হতে হলে অ্যাটলিস্ট 3টা নাটক টিভিতে অনেয়ার হতে হয়। তার 3টা নাটক টিভিতে অনেয়ারই হয় নাই। হ্যাঁ, সে ডিরেক্টরস গিল্ডের কি যেন সভাপতি আইজের জন্য তাকে এটা বানানো হয়েছে। সেই হচ্ছে অবস্থা আমাদের। মানে এই প্রশ্নটাই থাকবে ডিরেক্টর, আমি জিজ্ঞেস করব। অনন্ত হীরার প্রতি কি কোয়েশ্চেন থাকবে? ভাইয়া কি খেলে বুকে সাহস হয়? সাহসের দরকার না একটু, লোক ভালো কিন্তু সাহস নাই বুকে। রায়হান রাফিকে কি কোয়েশ্চেন করবেন? নেক্সট সিনেমার প্লটটা কি? আচ্ছা, বাহ, জোস। আচ্ছা, মেজর আশিককে কি কোয়েশ্চেন করবেন? কি খেয়ে তো ধৈর্য হইছে ভাইয়া?
আপনি কি তার থেকে ধৈর্যটা নিতে চান? হ্যাঁ, ট্রু ট্রু। আমার জীবনে মানে 90% এর সমস্যার সলিউশন হয়ে যেত তার মতো ধৈর্য থাকলে। তার মানে আপনি ধৈর্যশীল না? না না, মোটেও না। আমার ধৈর্য কম, আমার সমস্যা এইটাই, ধৈর্য একটু কম। সোলোমন সুখনকে কি কোশ্চেন করতেন? ভাইয়া চাপা, এত চাপা কোত্থেকে শিখলেন? রাজনৈতিক ব্যক্তির দিকে যাই, জুনায়েদ পলককে কি কোশ্চেন করবেন? ফেসবুকের পাসওয়ার্ড কি? ওবায়দুল কাদেরকে কি কোশ্চেন করতেন? আপনি এখন কোথায় আছেন? উই মিস ইউ। আচ্ছা, ডক্টর সাবরিনাকে চিনেন? আপনি তো একজন ডক্টর। হ্যাঁ, দেখেছি। তাকে ডাক্তার হিসেবে আপনার কেমন লাগে, বা মানুষ হিসেবে কেমন লাগে? দেখতে বেশ সুন্দরী উনি। তাকে কি কোশ্চেন করতেন? এরপরে কি রান্না করবেন উনি, ফেসবুকের রেসিপি জিজ্ঞেস করতাম। রিয়াজ ভাইয়াকে কি কোশ্চেন করতেন? এত কান্না করেন কেন ভাইয়া? উনি তো হাসেও। উনি ম্যাক্সিমাম সময় ইমোশনাল হয়ে কান্না করে দেন। আচ্ছা, ফেরদৌস? ফেরদৌস ভাইকে কি কোশ্চেন করা যায়, এটা আমার মাথায় আসে না আসলে। ফেরদৌস ভাইকে আমি পার্সোনালি আসলে চিনি না, মানে পার্সোনালি দেখা হয়নি তার সাথে কখনো, আমার কাজও হয়নি কখনো। আচ্ছা, সর্বশেষ ডিবি হারুনকে কি কোশ্চেন করতেন? এখন উনি যদি জেল থেকে ধরা পড়ার পরে যদি আবার ছাড়া পায়, তাহলে কি উনি ভাতের হোটেল দিবে কিনা একটা? আচ্ছা, ভাতের হোটেলকে ব্যবসা হিসেবে নেবে কিনা, প্রফেশন হিসেবে নেবে কিনা? এবার একটা সত্য মিথ্যা, ট্রু অর ফলস। আমি কিছু কথা বলবো, আপনি জাস্ট ট্রু অর ফলস বলবেন। আচ্ছা, আপনার স্বামীর অনেক টাকা? না, ফলস। ওকে। মিডিয়ার কাউকে থাপ্পড় মেরেছেন? অন স্ক্রিনে মেরেছে, অফ স্ক্রিনে না। শুটিং সেটের ব্রেকে আপনি শুধু খান আর খান, মানুষেরটাও না নিয়ে খান? মানুষেরটা না, অনেক খাই। কিন্তু আপনি মানে ডায়েট মেনটেন করেন কিভাবে তাহলে? কই, আমি তো গুল্লু গাল্লুই হয়ে গেছি। আচ্ছা, খুব একটা মেনটেন করি না। আপনি বিবাহ পরবর্তী যে হানিমুনে গিয়েছেন, তখন সব টাকা আপনার ব্যয় ছিল? আপনার থেকে সব টাকা ব্যয় করা হয়েছে? ম্যাক্সিমামই, বাট হি কন্ট্রিবিউটেড অলসো। ওকে। মিডিয়ার মেয়েদের অনেক সুগার ড্যাডি থাকে, এটা কি ট্রু নাকি ফলস? হ্যাঁ, হ্যাঁ হয়তো। হয়তো। আচ্ছা, মানে ট্রু নাকি ফলস? অনেক ধনী বয়ফ্রেন্ড থাকে, বাট সেটা কি সুগার ড্যাডি কিনা আমি জানি না। ওকে। প্রেম ভালোবাসার ক্ষেত্রে আপনি অনেক পজিটিভ, এটা তো বলেছেন, ট্রু? ট্রু। মেডিকেলে আপনি পড়েছেন কম, প্রেম করেছেন বেশি? না, মেডিকেলে থাকতে আমি সারাদিনই পড়ালেখা করতাম, সারাদিনই পড়ালেখা করতাম। আই ওয়াজ লাইক আ নার্ড স্টুডেন্ট একদম। নায়িকাদের বা নায়িকা হতে হলে পলিটিক্যাল বয়ফ্রেন্ড মেনটেন করতে হয়? আমার তো করতে হয়নি, সো ইটস ফলস। অফকোর্স ফলস। মানে আমি জানি অন্য কারো ক্ষেত্রে কি, আর আমার ক্ষেত্রে হয়নি। একদম শেষ মুহূর্তে যদি বলতেন, এই যে নতুন বাংলাদেশ, আমরা নতুনভাবে স্বাধীনতা অর্জন করছি বলা হচ্ছে, এই বাংলাদেশ নিয়ে আপনার কি প্রত্যাশা? এই বাংলাদেশ নিয়ে অনেক প্রত্যাশা অ্যাকচুয়ালি। এই যে এই বাংলাদেশটা নিয়ে একটা ওনারশিপ চলে এসছে, মানে আমি ওন করতেছি এই বাংলাদেশটা আমার। অনেক প্রত্যাশা এই দেশ নিয়ে। এই দেশে আমরা সবাই স্বাধীনভাবে কথা বলতে পারবো, দেশটার কোনো দুর্নীতি থাকবে না, রাস্তায় ময়লা ফেলানো দেখলে আমরা সবাই মিলে হাতে হাতে সেটা পরিষ্কার করে ফেলবো, যেখানে সেখানে ময়লা ফেলবো না। এখানে ইকুয়ালিটি থাকবে, কেউ অসমভাবে অনেক ধনী হয়ে যাবে, কেউ অনেক গরিব, কেউ খেতে পাচ্ছে না, এটা হবে না। একটু সাম্যাবস্থা আসতে হবে, ব্যালেন্স থাকতে হবে। এই নতুন বাংলাদেশে একটা জিনিস তো চাই, উইমেন সেফটি। আমরা উইমেন্স আর নট সেফ, নট ইন আওয়ার ওয়ার্ক ফিল্ড, ইন আওয়ার হোম ইভেন। ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, আমাদের পার্টনারের কাছ থেকে আমরা সেফ না, অনেক অনেক কিছু আছে। কিন্তু তো এই দেশে অনেক কিছু মানুষের চিন্তা ভাবনা পরিবর্তনের খুব দরকার এই দেশটাতে, এবং এটা হচ্ছে এখন। যারা এই যে স্টুডেন্টরা আজকে রাস্তা ক্লিন করছে বা গ্রাফিতি আঁকছে কিংবা ট্রাফিক কন্ট্রোল করছে, এরা কিন্তু এক ধরনের দেশপ্রেম থেকে করছে, এদের মধ্যে দেশপ্রেমটা জেগে উঠছে। এটা আজ থেকে 5-6 বছর পর যখন চাকরি করবে বা ভালো ভালো জায়গায়, তারা কিন্তু এই দেশপ্রেমটা নিয়েই যাবে। তার মানে আমরা কিন্তু ভালো দিকে যাচ্ছি, আশা করা যায়। আশা আমরাও করছি। এবং আরেকটা নিউজ জানাচ্ছি যে দীপ্ত প্লের এইটি একটা ওয়েব ফিল্মে আপনি কাজ করেছেন, সেখানে নিশ্চয়ই চমক দেখাতে আসছেন। জানি না, দেখি কি হয়। দর্শক, এই ছিল টক দ্য রুমের আজকের আয়োজন। আপনারা বুঝতেই পারছেন যে দেশটা কিন্তু এখন সবার উচিত যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমাদের সামনে এগিয়ে যাওয়া এবং সর্বস্তরে কাজ করা, যেমনটা আমাদের সেলিব্রিটি বা চমক আপুকে আমরা দেখেছি। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি টক দ্য রুমের পর্ব থেকে।